ড্রামাটি শুরুতেই আমাদেরকে গু ফ্যামিলির দ্বিতীয় মেয়েকে দেখানো হয়, যার নাম ছিল লিলি। আর লিলি এখানে ওর মায়ের কাছে এসে বলতে থাকে, আমি কিছুতেই ফু ফ্যামিলিতে বিয়ে করতে পারবো না। তখনই ওর বাবা এসেছিল আর ওকে বলে, আমরা তো ফ্যাং ফ্যামিলির সামনে কোনো কিছুই না, আমাদের কোনো যোগ্যতা নেই ওদের সামনে দাঁড়ানোর, আর এই কারণে আমি এই বিয়েটা ভাঙতেও পারবো না, তোমাকে ওখানে বিয়ে করতেই হবে। তখন লিলির মা বলছিল, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমার মেয়ে তো দেখছোই ওখানে বিয়ে করতে চাচ্ছে না, তাই আমরা ওকে জোর করে ওখানে বিয়ে দেব না। আর এমনিতেও আমরা তো মেয়েকেই বিয়ে দেব, কিন্তু বলিনি কোন মেয়েকে বিয়ে দেব। আর আমাদের তো আরো একটি মেয়ে রয়েছে, তুমি কি ওর কথা ভুলে গিয়েছো? কিন্তু বাবা বলে, তুমি তো জানোই যে আমাদের ওই মেয়েটির মাথায় প্রবলেম রয়েছে, আর এই কারণে ওকে কে বিয়ে করতে চাইবে। এখানে মা বলছিল, এই ব্যাপার তুমি আমার উপরে ছেড়ে দাও, তোমাকে এটা নিয়ে দেখতে হবে না। পরের সিনে আমাদেরকে গু ফ্যামিলির প্রথম মেয়েকে দেখানো হয়, এর নাম ছিল গু বেইবে। আর গু বেইবের মাথাতে কিছু প্রবলেম ছিল, আর ওর বুদ্ধিও কিছুটা কম ছিল, একদম পুরো ছোট বাচ্চাদের মতন করতো। আর এখানে গু বেইবে ওর গ্র্যান্ডমার সাথে থাকতো, কারণ ওর মা ওকে একদমই নিজেদের ফ্যামিলিতে রাখতে চাইতো না। একটু পরে ওখানে ওর সৎমা এসেছিল, আর ওকে এখানে দামি দামি খাবারের লোভ দেখাচ্ছিল, বলছিল আমার সাথে চলো। তখন গু বেইবে বলতে থাকে, আমি গ্র্যান্ডমার কাছ থেকে জানতে পেরেছি তুমি আমার আসল মা না, এই কারণে আমি তোমার সাথে যাব না। আর এইটা জানার পর এখানে সৎমা তখন গু বেইবেকে মারতে শুরু করে, ওকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল, আর বলে তোমাকে যেতেই হবে। গু বেইবে তখন ওর সৎমাকে অনেক ভয় পেয়ে যায়, এই কারণে যেতে রাজি হয়েছিল। আর আমরা এখানে জানতে পারি গু বেইবের মাথায় কোনো প্রবলেম নেই, বরং ও তো সবসময় এরকম ভাবে অ্যাক্টিং করতো। আর ও প্রথমে জানতে পেরেছিল ওর সৎমা এখানে গিয়ে প্ল্যান করে এসেছে। গ্র্যান্ডমাকে বলছিল, সময় হয়ে গিয়েছে আমাদের আসল অধিকার আমাদের ফিরে পাওয়ার। গ্র্যান্ডমা বলে, তোমার মা তো তোমাকে জোর করে ফ্যাং ফ্যামিলিতে বিয়ে দিচ্ছে, তুমি ওখানে যাওয়ার পর ওখানে থাকা সব ইয়াং ছেলেদের আর যার শরীরে ওটা দেখতে পারবে, ওই ছেলেটি তোমার কাজিন হবে। পরের দিন তো সৎমা ওকে নিয়ে এসেছিল, একদম পুরো ওয়েডিং ড্রেস পরিয়ে ফ্যাং ফ্যামিলিতে নিয়ে আসে। আর এরপরে এখানে নিয়ে এসেছিল ওর যার সাথে বিয়ে হয়েছে তার রুমের ভিতরে। আর এখানে আমরা তখন ওর হাজবেন্ডকেও দেখতে পাই যে বেডে শুয়েছিল। এখানে তখন মা মেয়েটকে বলে, তুমি গিয়ে এখন আমার মেয়ের জন্য ভালো খাবার নিয়ে আসো। আর এখান থেকে ওই মেয়েটিকে বাহানা বানিয়ে বের করে দিয়েছিল। এরপরে গু বেইবেকে নিয়ে এসেছিল ওয়াশরুমে, যেখানে গু বেইবেকে অনেকটাই বেশি বুলিং করতে শুরু করে। কিন্তু গু বেইবে তো আসলে পাগল ছিল না, এই কারণে ও নিজেই তখন এখানে ওর সৎমাকে শাস্তি দিতে শুরু করে। সৎমাকে দেওয়ালের সাথে ধরেছিল আর বলতে থাকে, তোমার পিছনে আমি আরশোলা দেখেছি, এই কারণে চলো আমরা আরশোলাটিকে মেরে ফেলি। আর এমনটি করতে করতে দেখা যায় ও নিজের সৎমার মাথাতে কিছুটা আঘাত দিয়েছিল, ওখান থেকে রক্ত পড়তে থাকে। সৎমা ওর উপরে তখন অনেকটাই রেগে যায় আর বলে, তুমি এখানেই থাকো, তোমাকে এখন এখানেই থাকতে হবে। ওরা দুজনে যখন এখান থেকে কিছুটা দূরে গিয়েছিল, তখন আমরা দেখতে পাই বেইবের হাজবেন্ডকে, যে কিনা এখানে হঠাৎ করে নিজের চোখ দুটি খুলে ফেলেছিল। পরের দিন সকালে ফ্যাং ফ্যামিলির ওল্ড ম্যানকে দেখানো হয়, আর এখানে কিন্তু গু বেইবের মা ওনার সাথে কথা বলতে এসেছিল। ওনাকে বলছিল, আমাদের মেয়ে তো সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু জানি না একদিনেই ওর কি হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে এখানে যখন ওর হাজবেন্ডের সাথে ছিল, তখন ওর হাজবেন্ডের ভিতরে থাকা সব প্রবলেমগুলো আমাদের মেয়ের ভিতরে চলে এসেছে, এই জন্য এখন ও এরকম পাগলের মতন ব্যবহার করছে, নয়তো আমাদের মেয়ে আগে অনেক ভালো ছিল। গ্র্যান্ডপা তখন এখানে বলে, আমার অনেক খারাপ লাগছে, আমার গ্র্যান্ডসনের জন্য আজ আপনাদের মেয়ের এরকম অবস্থা হয়েছে, কিন্তু কোনো চিন্তা করবেন না, এখন থেকে ও আমাদের ফ্যাং ফ্যামিলির একজন সদস্য, তাই আমরা ওর খেয়াল রাখবো, আপনাদেরকে কোনো কিছুর চিন্তা করতে হবে না, এখানে ও একদম ভালো থাকতে পারবে। আর এইসব মিথ্যে কথা বলেই তো এখানে গু বেইবের মা গু বেইবেকে রেখে গিয়েছিল। রাতে গ্র্যান্ডপা ওদের দুজনের রুমে এসেছিল, ওদের দুজনকে এরকম ভাবে দেখার পর মনে মনে বলতে থাকে, আমি ভেবেছিলাম যে এই মেয়েটির সাথে আমার গ্র্যান্ডসনের বিয়ে দেবো, তাহলে আমার গ্র্যান্ডসনকে এই মেয়েটি সুস্থ করতে পারবে, কিন্তু আমি এইটা জানতাম না যে একটি ভালো মেয়ে আমার গ্র্যান্ডসনের সাথে থাকতে এসে এরকম পাগল হয়ে যাবে। জানি না এদের দুজনের কপালে কি রয়েছে। আপসেট হয়ে এখান থেকে চলে যায়। আর গ্র্যান্ডপা চলে যাওয়ার একটু পরে এখানে আমরা ফ্যাংকে দেখতে পাই, যে কিনা একদমই ঠিক ছিল আর উঠে পড়েছিল। আর ওকে এরকম ভাবে উঠতে দেখে এখানে গু বেইবে অনেকটি অবাক হয়েছিল আর ভাবতে থাকে, এর মানে এই ছেলেটি আমার মতনই অ্যাক্টিং করছে, এর কোনো কিছুই হয়নি। গু বেইবে তখন চলে গিয়েছিল ফ্যাং এর কাছে, আর ফ্যাংকে বলতে থাকে, আমাকে কোলে ওঠাও, আমার ওয়াশরুমে যেতে হবে। আর ওর এরকম কারবার দেখার পর এখানে ফ্যাং মনে মনে বলতে থাকে, এই মেয়েটি কি সত্যিই পাগল, না এও আমার মতো শুধু অ্যাক্টিং করছে, আমাকে এটা দেখতে হবে। আর এই কারণে ও তখন গু বেইবেকে নিজের কোলে উঠিয়ে নিয়েছিল, এরপরে নিজের সাথে করে নিয়ে গিয়েছিল ওয়াশরুমে। মনে মনে বলে, এখন তো সবকিছু প্রমাণ হয়ে যাবে। এরপরে গু বেইবেকে বলছিল,
বলেছিল এখন তুমি আমার সামনে তোমার কাজ শেষ করো। এখানে ও অনেকটাই চালাক ছিল। ও বলে আমি একা কেন করব, তুমিও তো ওয়াশরুমে এসেছো, তাহলে তুমিও আমার সাথে করো। আর এইসব কিছুতে তখন এখানে ফ্যাং ভাবতে থাকে এই মেয়েটি সত্যিই পাগল, নয়তো এরকম কথা বলতো না। এরপর এখান থেকে বের হয়ে গিয়েছিল। আর গু বেবি বলতে থাকে আমার সাথে খেলা এত সহজ নয়, তুমি কিছুতেই আমাকে ধরতে পারবে না। পরের দিন সকালে যখন ফ্যাং এর ঘুম ভেঙেছিল ও নিজের উপরে দেখতে পায় এখানে গু বেবিকে। আর গু বেবি ওকে হাজবেন্ড বলছিল। এরপরে বলে আমার বোন আমাকে বলেছে তোমাকে হাজবেন্ড বলতে, তোমার নাম কি তাহলে হাজবেন্ড? এখানে ফ্যাং ওকে বলে আমার নাম হাজবেন্ড না, আমার নাম ফ্যাং, আর তুমি যদি আমাকে হাজবেন্ড বলে ডাকতে চাও তাহলে ডাকতে পারো, কিন্তু এখন আগে তুমি আমার উপর থেকে নামো। গু বেবি নামতে চাচ্ছিল না, এই কারণে ফ্যাং ওকে তখন বেডে পুশ করেছিল। এরপরে ওকে বলে চলো আমরা দুজনে একটি গেম খেলি। আর গেম খেলার কথা শোনার পর গু বেবি বলতে থাকে আমি গেম খেলতে রাজি রয়েছি, আমার গেম খেলতে অনেক ভালো লাগে। ফ্যাং ওকে বলেছিল আমি যে এখন তোমার সাথে কথা বলছি আর কাল রাতে যে আমি উঠেছিলাম এই সব কিছু তুমি বাইরের কাউকেই বলবে না, যদি তুমি এই কথাগুলো বাইরের কাউকে বলো তাহলে আমি কিন্তু তোমার এই টেডি বিয়ারটি নষ্ট করে দেব। গু বেবি তখন কান্না করে বলে আমি এই কথা কাউকে বলবো না, কিন্তু তুমি আমার টেডি বিয়ার নষ্ট করো না, ওটা আমার কাছে ফিরিয়ে দাও। আর ওর এইসব কিছু দেখার পর ফ্যাং বুঝতে পারে এই মেয়েটি আসলে বাচ্চাদের মতন, আর আমি একে যা বলবো এ তাই করবে। আর তখন এই রুমের ভিতরে একজন মেয়েড এসেছিল, আর মেয়েটা এখানে নিজের সাথে করে একজন ডক্টরকে নিয়ে এসেছিল। আর এই ডক্টরের নাম ছিল মিস্টার ই। মিস্টার ই আসলে এখানে ফ্যাং এর একজন থেরাপিস্ট ডক্টর ছিল। আর এখানে গু বেবিকে পরীক্ষা করার জন্য ওকে একটি চকলেট খাওয়ার জন্য ওটা ছুঁড়ে দিয়েছিল। আর গু বেবি বাচ্চাদের মতো নিচ থেকে ওটা উঠিয়ে নিয়ে এসে খেতে নিচ্ছিল। তখন এখানে ফ্যাং ওকে বলতে থাকে এরকম ভাবে কেউ যদি তোমাকে কোনো কিছু দেয় তাহলে কখনোই তুমি ওটা উঠিয়ে নেবে না, এটা যে নেয় তাদেরকে একদমই ভালো বলা হয় না। আর এখানে বলেছিল গু বেবি ঠিক আছে আজ থেকে আর আমি এরকম একদমই করবো না, কারণ আমার হাজবেন্ড রয়েছে, আমাকে সবসময় সব বিপদ থেকে বাঁচাবে। এরপরে গু বেবিকে ওর সিস্টার আর মা দুজনে নিয়ে চলে এসেছিল। এখানে ওদের মা বলতে থাকে যে এখন তো এ ফ্যাং ফ্যামিলির বৌমা হয়ে গিয়েছে, এই কারণে এর কাছে অনেক বেশি সম্পত্তি হবে, আর অলরেডি গ্র্যান্ডপা এর নামে কিছু প্রপার্টি দিয়েছে, তাই এখন আমাদেরকে এর নাম থেকে এটা আমাদের নামে করে নিতে হবে। আর এই কারণে এখানে কিছু ডকুমেন্ট নিয়ে এসেছিল। আর ওর সিস্টার ওকে জোর করতে থাকে যে তুমি এখানে সাইন করে দাও। গু বেবি তো পাগল ছিল না, শুধু অ্যাক্টিং করছিল, তাই ও সবকিছু ভালো করে জানতো ওর সিস্টার আর মা তারা দুজনে এখানে কি করতে চাচ্ছে। গু বেবি তখন এখানে সাইন তো করেছিল কিন্তু নিজের নাম লিখেছিল না, বরং ওর মনে যা এসেছিল ওটাই লিখে দিয়েছিল। এই কারণে ওর সিস্টার অনেকটাই রেগে যায় আর ওকে এখানে মারতে শুরু করেছিল। তখনই এখানে এসেছিল ফ্যাং এর একজন কাজিন। ভিতরে আসার পরে এখানে গু বেবিকে খারাপ ভাবে দেখতে থাকে। এরপরে বলেছিল এই মেয়েটি তো পাগল, তাহলে এর সাথে আমি যা ইচ্ছা তা করতে পারবো। গু বেবি তখন অনেক বেশি ভয় পাওয়ার অ্যাক্টিং করতে থাকে। ও বলছিল আমি এখান থেকে চলে যাব, আর তোমরা আমাকে একদমই বিরক্ত করো না, যদি তোমরা আমাকে এরকমভাবে বিরক্ত করো তাহলে আমার হাজবেন্ড এসে তোমাকে অনেক বেশি মারধর করবে। গু বেবি ইচ্ছা করে ওদেরকে অনেক বেশি বিরক্ত করছিল, আর এইসব কিছুতে ওর মা ওর উপরে অনেক রেগে যায়, ওকে মারতে নিচ্ছিল। তখনই ভিতরে মিস্টার ই এসেছিল আর বলে তোমাদের সাহস কিভাবে হয়েছে যে তোমরা এনার সাথে এরকম ব্যবহার করো, তোমরা কি জানো না ইনি এখন ফ্যাং ফ্যামিলির বৌমা? আর এই কথাগুলো জানার পর এখানে যে ফ্যাং এর কাজিন ছিল জানতে পারে এই পাগল মেয়েটি আসলে ফ্যাং এর ওয়াইফ। আর মিস্টার ই গু বেবিকে ওখান থেকে বাড়িতে নিয়ে এসেছিল। এখানে যখন ফ্যাং গু বেবির মুখ দেখতে পায় তখন ও বুঝতে পারে একে তো কেউ মারধর করেছে, এই কারণে জিজ্ঞাসা করে তোমার এরকম অবস্থা কে করেছে আমাকে বলো। মিস্টার ই বলে ওখানে সবাই আপনার ওয়াইফকে অনেক বেশি বুলিং করছিল, আমি তো সময় মতন গিয়েছিলাম, আর আমি যদি ওখানে না যেতাম তাহলে জানি না এনার সাথে আসলে ওনারা কি কি করতো। গু বেবি তখন এখানে বলতে থাকে আমার অনেক বেশি ঘুম পেয়েছে। তখন ওকে বলছিল ফ্যাং ঠিক আছে তুমি তাহলে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর এরপর থেকে কেউ তোমাকে বুলিং করতে পারবে না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। যখন গু বেবি চলে গিয়েছিল তখন এখানে মিস্টার ই বলতে থাকে ফ্যাংকে আপনার কাজিন ব্রাদার এখানে চলে এসেছে, আর ও জানতে পেরেছে আপনার বিয়ে এরকম একটি পাগল মেয়ের সাথে হয়েছে, তাই হয়তো এখানে আপনার মজা নেওয়ার জন্য এসেছে। ফ্যাং ওকে বলে আমি তো ওকে 2 দিনেই দেখে নেব, ও এখানে বেশি কোনো কিছু করতেই পারবে না। এরপর রাতে আমরা এদের দুজনকে একসাথে দেখতে পাই। তখনই হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছিল গু বেবি, ও ওয়াশরুমে চলে আসে আর এরপর নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সব খবর নিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে অনেক বড় একটি প্রজেক্ট রয়েছে, আর এই কারণে আপনাকে সময় বের করতে হবে, আর অনেক বড় একজনের সাথে দেখা করতে যেতে হবে। এখানে গু বেবি বলেছিল, এখানে গু বেবি বলে কার সাথে দেখা করতে হবে তার নাম বলো আর তার অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দিও। তখনই ও বুঝতে পারে কেউ একজন রুমের ভিতরে আছে, তাই তাড়াতাড়ি করে ওখান থেকে বাইরে এসেছিল। যেখানে দেখতে পায় এত রাতে রুমের ভিতরে এখানে ফ্যাং এর কাজিন এসেছে, আর যার নাম ছিল শ্যান। শ্যান তো এখানে খারাপ মতলব নিয়ে এসেছিল, ও ভালো করে জানতো ওর ব্রাদার এখন কমাতে রয়েছে, তাই কোনো কিছু করতে পারবে না। এই কারণে এখানে বলতে থাকে গু বেবিকে দেখো এখন আমি তোমার হাজবেন্ডের সামনেই তোমার সাথে কি করি, কিন্তু তোমার হাজবেন্ড কোনো কিছুই করতে পারবে না। গু বেবি তখন অনেকটাই রেগে যাচ্ছিল ফ্যাং এর ওপরে, আর মনে মনে বলতে থাকে একে এখনো শুধু অ্যাক্টিং করে যাবে, আর এখানে
এখানে আমাকে বাঁচাবে না? কিন্তু একটু পরে এখানে তখন ফ্যাং উঠে পড়েছিল আর ওকে এরকম ভাবে উঠতে দেখে শ্যান অনেকটাই ভয় পেয়েছিল আর ফ্যাং তখন ওকে অনেক জোরে একটি পাঞ্চ মেরেছিল। এরপরে শাওকে বলছিল তুমি ঠিক আছো? শাও ওর উপরে অনেক রেগেছিল আর ওকে বলতে থাকে যে তুমি এত লেট করে কেন উঠলে? তুমি তো দেখছিলে যে ওই ছেলেটি আমার সাথে কিরকম ব্যবহার করছিল। আজকের পর থেকে আর আমি কখনোই তোমার সাথে কোনো কথা বলবো না। ফ্যাং তখন ওকে সরি বলেছিল যে আমি উঠতে লেট করে ফেলেছি। পরের দিন সকালে তো এটা পুরো বাড়ির সবাই জানতে পারে যে ফ্যাং এখন কোমা থেকে বের হয়েছে আর ফ্যাংকে সুস্থ দেখার পর গ্র্যান্ডপা অনেক বেশি খুশি হয়েছিল। গ্র্যান্ডপা বলে এই সব কিছু ওই মেয়েটির কারণে হয়েছে, ওর জন্যই তুমি সুস্থ হয়ে গিয়েছো। কিন্তু দেখো তোমাকে সুস্থ করতে গিয়ে এখন ওই মেয়েটি নিজেই পাগল হয়ে গিয়েছে। এরপরে ওখানে শ্যানকে নিয়ে এসেছিল আর এখানে শ্যানের সত্যিটা তখন সবার সামনে বলেছিল আর মিস্টার ই তখন রুমের সিসিটিভি ফুটেজ দেখাচ্ছিল। গ্র্যান্ডপা এসব কিছু দেখার পর অনেকটাই রেগে যায় আর যা বুঝতে পেরেছিল কাল রাতে ও রুমের ভিতরে গিয়ে কিরকম বাজে কাজ করতে চেয়েছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই শ্যানের বাবাকে যে কিনা পুরো শ্যানকে সাপোর্ট করছিল আর বলতে থাকে আমি জানি আমার ছেলে এরকম কোনো কিছু করবে না। তখন এখানে গু বেয়ে এসেছিল আর গ্র্যান্ডপার কাছে একদম পুরো বাচ্চাদের মতন করে কান্না করে বলতে থাকে এই ছেলেটি অনেক খারাপ, রাতে তো এ আমাকে বুলিং করতে গিয়েছিল, আমার কাছে একে একদমই ভালো লাগেনি। গুবি যেহেতু সবকিছু বলে দিয়েছিল এই কারণে গ্র্যান্ডপা তখন ওদের দুজনকে অনেক বেশি বকা দিয়েছিল। এরপর এখানে বলতে থাকে ফ্যাংকে তুমি যখন কমাতে ছিলে তখন এই দুজনে আমার কোম্পানি একদম বরবাদ করে দিয়েছে। তুমি যেহেতু এখন ঠিক হয়ে গিয়েছো তাই এখন আমি কালকে কোম্পানিতে অনেক বড় একটি মিটিং রাখবো আর এরপরে তোমাকে আমি কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দেবো, এদের দুজনকে আর কিছুই দেবো না। এরপরে এরা তিনজনে একসাথে বসেছিল যেখানে গ্র্যান্ডপা তখন ফ্যাংকে বলতে থাকে তুমি কি চাও এখন তুমি এই মেয়েটির সাথে থাক? ফ্যাং বলে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? গ্র্যান্ডপা বলে দেখো আমি চেয়েছিলাম যে তুমি এমন কাউকে বিয়ে করো যে তোমাকে ভালো করতে পারবে, কিন্তু এই মেয়েটি তোমাকে ভালো করতে গিয়ে এখন নিজেই পাগল হয়ে গিয়েছে। আর তুমি কি এখন এর সাথে থাকতে চাও? তুমি যদি না থাকতে চাও তাহলে ডিভোর্স দিতে পারো, আর ডিভোর্স দেওয়ার পর আমি এই মেয়েটির দেখাশোনা করার সব দায়িত্ব নেব, তাই তুমি কোনো চিন্তা করো না। ফ্যাং বলে এটা আমি ভেবে আপনাকে পরে জানিয়ে দেব। আর এখানে গ্র্যান্ডপা তখন বলছিল গু বেইকে আজ থেকে তোমরা দুজনে এখানে সিস্টার আর ব্রাদার হয়ে থাকবে। গু বেই বলে কিন্তু আমি তো ওকে ব্রাদার বানাতে চাই না, কারণ ও তো আমার হাজবেন্ড আর ওর নাম হচ্ছে হাজবেন্ড, আর এইসব ডিভোর্স কি হয় এইটা তো আমি কিছুই জানি না। ওর কথাগুলো শোনার পর এখানে ফ্যাং তখন বলেছিল গ্র্যান্ডপাকে যে আপনাকে এখন এটা দেখতে হবে না। এরপরে গ্র্যান্ডপাকে বলছিল আপনার কি মনে হয় এই মেয়েটি এখানে আসার পর পাগল হয়েছে? আমার তো মনে হচ্ছে এই মেয়েটি আগে থেকেই পাগল ছিল। আর গ্র্যান্ডপা তখন বলতে থাকে তাহলে কি গু ফ্যামিলি আমাদের সাথে চিট করেছে? ওদের এরকম একটি মেয়েকে আমাদের ফ্যামিলিতে দিয়েছে, যদি এমনটি হয়ে থাকে তাহলে তো আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না। গু বেবি তখন এখানে মনে মনে ভাবছিল এখন তো দেখছি খুব তাড়াতাড়ি আমার ডিভোর্স হয়ে যাবে, ফ্যাং একবার রাজি হয়ে গেলে আমার ডিভোর্স হয়ে যাবে আর আমি এখানে বেশি দিন থাকতেও পারবো না, তাই আমার কাজ আমাকে এখনই কমপ্লিট করতে হবে। এরপরে ফ্যাং কিছু কাজ করছিল তখন এখানে নিউজ দেখতে পায় যেখানে সবাই বলছিল যে মেয়েটি ফ্যাংকে ভালো করেছে, এখন ফ্যাং ভালো হয়ে যাওয়ার পর ওর নিজের ওয়াইফকে ডিভোর্স দিতে চাচ্ছে। এই নিউজটি দেখার পর গ্র্যান্ডপা ওকে ফোন করেছিল আর বলেছিল তুমি কি নিউজটি দেখেছো? এইসব নিউজগুলো অনেক তাড়াতাড়ি ভাইরাল করে দেয় সবাই। অন্যদিকে গু বেবের ফ্যামিলিকে দেখানো হয় এখানে লিলি ওই নিউজটি নিয়ে এসে দেখিয়েছিল ওর মাকে আর বলতে থাকে আমি যদি আগে জানতাম ফ্যাং এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাহলে কখনোই তো আমি ওখানে গু বেবেকে পাঠাতাম না। এখন দেখছি আমার হাত থেকে অনেক বড় একটি চান্স চলে গিয়েছে। ওর বাবা রেগে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। এরপরে ওকে বকা দিয়ে বলে তুমি কি মনে করো নিজেকে? তোমার ভালো করতে গিয়ে আমরা ওখানে গু বেবেকে পাঠিয়েছিলাম, আর এখন ওরা যদি জানতে পারে গু বেবে আগে থেকেই পাগল ছিল তাহলে তো আমাদের ফ্যামিলিকে পুরো বরবাদ করে দেবে। তোমার কারণে আমার কোম্পানি আমি হারাতে চলেছি, তাই এইসব কথা বলা বন্ধ করো। অন্যদিকে আমরা দেখতে পাই গু বেইকে এখানে ওই বড় ক্লায়েন্টের সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ও এখানে মাস্ক পরে এসেছিল আর আমরা ওই ক্লায়েন্টকেও দেখতে পাই যে নিজেও মাস্ক পরে এসেছিল, তাই এরা দুজনে একে অপরের ফেস দেখতে পারছিল না। গু বেবে এখানে যার সাথে দেখা করতে এসেছিল তার নাম ছিল মিস্টার হান, আর মিস্টার হান যখন এখানে গু বেইকে দেখেছিল তখন ওর লিপস দেখতে থাকে আর মনে মনে ভাবছিল এই লিপস তো দেখতে পুরো একদম গু বেইয়ের মতন। এরপরে জিজ্ঞাসা করে ওই মেয়েটিকে তুমি কেন গু ফ্যামিলির সাথে এমনটি করতে চাচ্ছ? গু ফ্যামিলির সব প্রপার্টি তুমি কেন নিতে চাচ্ছ? এখানে তো ও বলে আমি তোমাকে কারণ বলতে পারবো না আর বলে যে আমার প্রপার্টি লাগবে এই কারণে। হান বলে তুমি যদি আমাকে আসল কারণ না বলো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন গু বেবি ওকে বলেছিল কারণ আমি গু ফ্যামিলির উপর থেকে রিভেঞ্জ নিতে চাই এই কারণে। এরপর হান চলে গিয়েছিল আর ওর নিজের কোম্পানিতে আসে যেখানে ভিতরে দেখতে পেয়েছিল গু ফ্যামিলির দ্বিতীয় মেয়েকে। ও বলতে থাকে আমি এখানে তোমার সাথে দেখা করতে এসেছি। এখানে
ও ফ্যাংয়ের সাথে এমনভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছে ও ফ্যাংয়ের অনেক ভালো ফ্রেন্ড, আর ফ্যাংকে এখানে ও ইমপ্রেস করার চেষ্টা করছিল। এরপরে ফ্যাংকে এখানে পানি খাওয়ার জন্য দিয়েছিল, আর এটা যখন ফ্যাং খেয়ে নিয়েছিল তখন ওর মাথা ঘুরতে শুরু করে আর বুঝতে পারে যে ওকে এখানে ড্রাগস দিয়েছে। আর এই সুযোগটা নিতে চাচ্ছিল লিলি, কিন্তু এর আগেই তো গার্ডদেরকে ডেকে লিলিকে বের করে দিতে বলছিল। লিলি চলে যাওয়ার আগে বলতে থাকে, তুমি কিছুতেই ওই মেয়েটির হতে পারবে না, ওই মেয়েটি তোমাকে ডিজার্ভ করে না, এই কারণে তুমি আমারই হবে। এরপরে ফ্যাং ড্রাঙ্ক অবস্থায় বাসায় এসেছিল, আর ও এখানে দেখতে পায় গু বেইবেইকে জিজ্ঞাসা করে তুমি কোথায় গিয়েছিলে। গু বেইবেই বলে আমি হারিয়ে গিয়েছিলাম আর আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু পরে আবার বাসায় চলে এসেছি। ফ্যাং বলে তুমি কি আমাকে সবসময় হাজবেন্ড বলে ডাকতে চাও, তাহলে কি বাইরে যাওয়ার পর সবার সামনেও তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকতে পারবে। এখানে ও যেহেতু ড্রাঙ্ক অবস্থায় ছিল তাই এসব কিছু বলছিল, আর এটা গু বেইবেইও ভালো করে বুঝতে পারে। ও মনে মনে ভাবছিল এখন এই ড্রাঙ্ক রয়েছে, তাহলে আমি এর পিঠে ওই দাগটি দেখতে পারবো আর বুঝতে পারবো এ আমার কাজিন কিনা, যার কারণে ও এখানে বলেছিল চলো আমি তোমার শার্টটি খুলে দিচ্ছি। আর এটা করতে গিয়ে ও তখন পিঠের দাগ খোঁজার চেষ্টা করে কিন্তু দেখতে পায় না, আর ওকে এরকম করতে দেখে ফ্যাংয়ের কাছেও কিছুটা অন্যরকম লেগেছিল, তাই বলে তুমি কি করছো। আর হঠাৎ করে গু বেইবেইকে কিস করতে শুরু করেছিল, কিন্তু একটু পরে ও বুঝতে পারে ও ভুল কাজ করছে, তাই এখান থেকে চলে গিয়েছিল। পরের দিন সকালে ও আবার এসেছিল গু বেইবেইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু দেখতে পায় গু বেইবেই তো এখানে দরজাটি লক করে রেখেছে। আর গু বেইবেই ওকে বলে তুমি অনেকটাই বেশি বাজে, এই কারণে আমি তোমার সাথে কথা বলবো না। ফ্যাংও তখন রিয়েলাইজ করতে পারে কাল রাতে ও যা করেছে তা ভুল কাজ করেছে, তাই এখানে আর গু বেইবেইকে ডিস্টার্ব না করে চলে যায়। এরপরে গু বেইবেই নিজের এখানে পুরো রূপটাই চেঞ্জ করে ফেলেছিল, আর ও অনেক বড় একটি জায়গায় এসেছিল। এখানে আসার পর ওর সাথে একটি ছেলের দেখা হয়েছিল, আর ছেলেটি ওর অনেক প্রশংসা করতে থাকে যে আপনাকে দেখতে অনেকটাই বেশি সুন্দর দেখাচ্ছে, আর ওকে এখানে ইমপ্রেস করার চেষ্টাও করতে থাকে। গু বেইবেই ওর সাথে তাল মিলিয়ে কথা বলছিল। একটু পরই এখানে ও ফ্যাংকে দেখতে পায়, আর এখানে ফ্যাংকে দেখার পর মনে মনে বলতে থাকে ও এখানে কার সাথে এসেছে, কারণ এখানে তো সবাই নিজেদের পার্টনারের সাথে আসবে, আর ওর পার্টনার কে হবে আমাকে তো দেখতেই হবে। আর তখনই এখানে একটু পরে ফ্যাংয়ের কাছে একটি মেয়ে এসেছিল, এই মেয়েটির নাম ছিল জিয়া, আর জিয়া ছিল ফ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড। আর এখানে ওকে দেখার পর ওকে একটি জায়গায় নিয়ে আসে, আর ফ্যাং ওকে জিজ্ঞাসা করে তুমি এত দেরিতে এখানে কেন এসেছো। ও বলে আমি জানতে পেরেছিলাম তোমার বিয়ে হয়ে গিয়েছে, তাহলে আমি এখানে থেকে কি করব, কিন্তু এখন যখন জানতে পেরেছি তুমি ডিভোর্স নিয়েছো তাই আবারও ফিরে এসেছি। আর এদের কথাবার্তাগুলো বাহির থেকে তখন লুকিয়ে লুকিয়ে শুনছিল গু বেইবেই। এদের কথাগুলো এখানে শোনার পর গু বেইবেই ভুল বুঝে নিয়েছিল, ও মনে করেছিল এরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসে, আর এই কারণে ফ্যাং ওকে ডিভোর্স দিতে চাচ্ছে। এমনকি এখানে জিয়া ওকে হাঁকও করেছিল, তাই গু বেইবেই রেগে গিয়ে ওদের দুজনকে ওই রুমের ভিতরে লক করে দিয়ে চলে গিয়েছিল, আর নিজের ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিল। এরপর একটি মাস্ক পরে এই হোটেল থেকে বের হয়ে গিয়েছিল। রাতে ফ্যাং বাসায় চলে এসেছিল, আর এখানে ও তখন এসেছিল গু বেইবেইয়ের কাছে, আর গু বেইবেই ওকে দেখার পর বলতে থাকে তোমার কাছ থেকে অনেক বাজে একটি স্মেল আছে, তুমি এটা কিরকম পারফিউম দিয়েছো। আসলে এরকম কথা ইচ্ছা করে বলেছিল, কারণ একটু আগেই তো দেখেছিল ফ্যাং ওর এক্স গার্লফ্রেন্ড জিয়াকে হাক করেছিল। ফ্যাং তখন ওকে বলছিল আমি তোমাকে এখন ডিভোর্স দেবো, আর গু বেইবেই ওকে বলতে থাকে তুমি না হাজবেন্ড হও, তাহলে ডিভোর্স এইটা আবার কি, এটা কেন দিতে চাচ্ছ। এখানে ও বলছিল তোমার কি মনে হয় আমি তোমার মতন একটি মেয়ের সাথে সারা জীবন থাকবো, এরকম কখনোই হবে না, আমি তোমাকে ডিভোর্স দেবো। ওর কথাগুলো শোনার পর অনেকটাই রেগে যায় গু বেইবেই, তাই ওকে বলছিল এই রুম থেকে বের হয়ে যেতে। পরের দিন সকালে যখন গু বেইবেই বাইরে এসেছিল তখন এখানে দেখতে পায় জিয়াকে, আর জিয়া এখানে ওর বয়ফ্রেন্ডের সাথে থাকার জন্য এসেছিল। জিয়া এখানে ওর বয়ফ্রেন্ড মানে ফ্যাংয়ের সামনে অনেক ভালো ব্যবহার করতে থাকে গু বেইবেইয়ের সাথে। ও গু বেইবেইকে একটি ব্রেসলেট দিতে চাচ্ছিল, কিন্তু গু বেইবেই ওটা নিতে চাচ্ছিল না, তাই পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, আর এই কারণে ফ্যাং ওর উপরে অনেক রেগে যায়, ওর উপরে অনেক জোরে জোরে চিৎকার করেছিল, আর গু বেইবেই কান্নার অ্যাক্টিং করে এখান থেকে চলে গিয়েছিল। একটু পরে গু বেইবেই গ্র্যান্ড মা এসেছিল দেখা করে। গু বেইবেই ওর গ্র্যান্ড মাকে বলছিল আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, কারণ আমি জানতে পেরেছি ফ্যাং আমাকে ডিভোর্স দেবে, আর এই কারণে আমাদেরকে সব কাজ অনেক তাড়াতাড়ি করতে হবে, আর তাড়াতাড়ি আমাকে আমার কাজিনকেও খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা হসপিটালে শানকে দেখতে পাই, আর ওর সাথে এখানে কিন্তু লিলিও ছিল। ওরা দুজনে কথা বলছিল, তখন ভিতরে একজন নার্স সেজে এসেছিল গু বেইবেই। গু বেইবেই ওর ট্রিটমেন্ট করার জন্য লিলিকে এখান থেকে বাইরে বের করে দিয়েছিল, আর এই ছেলেটি এখানে নার্সের সাথেও ফ্লার্টিং করতে শুরু করে। গু বেইবেই এখানে এসেছিল আসলে ওর পিঠে দেখতে চাচ্ছিল ওইরকম কোনো দাগ টাক রয়েছে কিনা, থাকলে তো আবার এই ছেলেটি ওর কাজিন হয়ে যাবে, আর মনে মনে বলছিল যেন এ আমার কাজিন না হয়, যদি আমার কাজিন হয় তাহলে আমাদের দুজনের সম্পর্ক একদমই ভালো থাকবে না। আর এখানে চেক করার পর দেখতে পাই এর পিঠেও সেরকম কোনো দাগ ছিল না, তাই ওকে উচিত শিক্ষা দিয়ে এখান থেকে বের হয়ে যায়, কারণ আরেকদিন রাতে তো ওর সাথে অনেকটাই বাজে কিছু করতে চেয়েছিল। এরপরে আবার বাড়িতে এসেছিল, ও তখন দেখতে পায় এখানে ফ্যাং ওর এক্স গার্লফ্রেন্ডকে অনেক সুন্দর একটি নেকলেস গিফট করেছে, আর যেটা দেখার পর এখানে ওর একদমই ভালো লেগেছিল না, জেলাস ফিল হয়, তাই ওখান থেকে রুমে আসে।
ফ্যাংও একটু পরে রুমে এসেছিল। গু বেবিকে দেখতে থাকে। যখন গু বেবি উঠে পড়েছিল তখন গু বেবিকে অনেকটা বেশি টাইটলি ভাবে হাগ করেছিল। গু বেবি ওকে বলতে থাকে, আমি তোমার সাথে কোনো কথাই বলবো না, তুমি ভালো না, তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ। ফ্যাং ওকে আবার এখানে কিস করেছিল আর অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ও এখানে বুঝতে পারে ও আবারও ভুল করেছে। আর এখানে গু বেবি এবার ওর হাতে অনেক জোরে কামড় দিয়েছিল আর বলছিল আমি তোমাকে হেট করি। ফ্যাং রুম থেকে বাইরে চলে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই একটি ছেলেকে, আর ওই ছেলেটি বলছিল যে আপনার এক্স গার্লফ্রেন্ড যখন এখানে ফিরে এসেছে তাহলে তো আপনি এখন ওকে বিয়ে করবেন, এই কারণে আপনি যদি বলেন তাহলে আপনার আর গু বেবির যে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে ওগুলো এখন আমরা ক্যান্সেল করে দিতে পারবো। আর এই কথাটি শোনার পরে এখানে খারাপ লাগছিল ফ্যাংয়ের। আবার ও মনে করে গু বেবি তো আমাকে হেট করে, তাহলে ওকে কেন আমি জোর করে নিজের সাথে রেখে দেব। গু বেবির গ্র্যান্ডমা আবারও গু বেবির সাথে দেখা করতে এসেছিল। গু বেবি গ্র্যান্ডমাকে বলছিল আমাকে এখন তাড়াতাড়ি আসল কাজটা করতে হবে, কারণ আমার ডিভোর্স হয়ে যাবে, আমি বেশি দিন এই বাড়িতে থাকতে পারবো না, আর একবার ডিভোর্স হয়ে গেলে কখনো এই বাড়িতে ফিরে আসতেও পারবো না, তাই আমাকে এক্ষুনি করতে হবে সবকিছু যাতে করে আমি গু ফ্যামিলিকে পুরো বরবাদ করতে পারি। এখানে ও গ্র্যান্ডমার সাথে এইসব কিছু নিয়ে কথা বলছিল, তখন ওর নিজের বাবা এসেছিল আর ওকে এখানে বোলিং করে বলতে থাকে যে দেখো আমি তোমাকে প্রথমে বলেছিলাম এখানে তুমি ভালোভাবে থাকবে, তুমি ভালোভাবে থাকতে পারোনি, এই কারণে তো তোমাকে এখন ডিভোর্স দিতে চাচ্ছে ফ্যাং। তখন এখানে ফ্যাং এসেছিল আর গু বেবিকে ওর বাবার কাছ থেকে বাঁচিয়েছিল। তখন আর এখানে গু বেবির বাবা কোনো কিছুই বলছিল না। গ্র্যান্ডমা গু বেবির বাবার উপরে অনেক রেগে গিয়েছিল, বলছিল তোমার কারণে তো প্রথমেই তোমার ওয়াইফ মারা গিয়েছে, আর এখন কি না তার একমাত্র মেয়ে যে রয়েছে তাকেও তুমি এভাবে শেষ করতে চাচ্ছ। আজকের পর থেকে যদি তুমি কখনোই আমার মেয়েকে কষ্ট দেওয়ার চেষ্টা করো তাহলে আমি সারা জীবন তোমার সাথে এরকম ভাবেই লড়ে যাব। ফ্যাং তখন ওনাকে শান্ত করেছিল আর বলেছিল আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় আপনাকে সাহায্য করব আর গু বেবির কোনো ক্ষতি হতে দেব না, আপনি চিন্তা করবেন না। কিন্তু গ্র্যান্ডমা বলেছিল আমার তো তোমার সাহায্যের কোনো প্রয়োজনই নেই, এইসব কিছু বলে গ্র্যান্ডমা চলে গিয়েছিল। আর গ্র্যান্ডমার এই কথাতে কেন জানি ফ্যাংয়ের অনেকটাই বেশি খারাপ লাগছিল। ও এটা মেনে নিতে পারছিল না যে গ্র্যান্ডমা বলেছে আমার সাহায্যের কোনো দরকারই নেই। পরের সিনে আমরা একটি জায়গায় জিয়া আর শ্যান এতে দুজনকে দেখতে পাই, আর এদেরকে দূর থেকে আবার দেখছিল গু বেবি, আর ওদের কথাগুলো শুনতে পারছিল যেখানে ওই দুজনে তো প্ল্যান করছিল ওরা কিভাবে ফ্যাংকে বরবাদ করতে পারবে। একজন চাচ্ছিল ফ্যাংয়ের সম্পত্তি নেবে আর এখানে জিয়া চাচ্ছিল ও গু বেবিকে শেষ করে ফেলবে, কারণ গু বেবি ওর জায়গা নিয়েছে। গু বেবি এইসব কিছু শোনার পর অনেক অবাক হয়েছিল, তখনই কেউ একজন এসে ওকে আঘাত করেছিল। পরে যখন গু বেবি নিজের চোখ খুলেছিল তখন ও নিজেকে এতে দুজনের সামনে দেখতে পায়, যেখানে ওরা দুজনে বলছিল তুমি তো আমাদের সব কথা শুনে নিয়েছো আর তুমি কিছুটা পাগল রয়েছো, কিন্তু এরপরও আমরা তোমাকে এখান থেকে বেঁচে ফিরতে দেব না, তোমাকে এখানে মরতেই হবে। আর এখানে ওদের দুজনের ভিতর ফাইট হচ্ছিল। এক পর্যায়ে দেখা যায় গু বেবি এখান থেকে নিচে পড়ে গিয়েছিল, আর যেটা দেখার পর সবাই বলতে থাকে ও যদি এখান থেকে পড়ে যায় তাহলে বাঁচতে পারবে না, আর যদি বেঁচেও থাকে তাহলে ওর অনেকটাই বেশি রক্ত পড়ে গিয়েছে, তাই ও কখনোই আর সুস্থও হতে পারবে না, তাই আমাদের ওকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। পরের সিনে আমরা বাড়িতে গ্র্যান্ডমাকে দেখতে পাই, অনেকটাই বেশি চিন্তা হচ্ছিল গু বেবির জন্য, আর গু বেবিকে বারবার ফোন করতে থাকে কিন্তু গু বেবি তো আর ফোনটা তুলছিলই না। একটু পরে ওখানে ফ্যাং এসেছিল, ফ্যাং সবকিছু জানতে পারে, ওর নিজেরও তখন গু বেবির জন্য অনেক বেশি চিন্তা হচ্ছিল আর অনেক জায়গায় খোঁজ করছিল গু বেবির, কিন্তু গু বেবির কোনো খোঁজ পাচ্ছিল না। এইসব কিছুতে গ্র্যান্ডমা অনেক কান্না করতে থাকে। একটু পরে গ্র্যান্ডমার কাছে একটি ফোন এসেছিল, আর যেটা গ্র্যান্ডমাকে গু বেবি করেছিল। গু বেবি এখন হসপিটালে ছিল আর গ্র্যান্ডমাকে বলছিল আমি একদমই ঠিক আছি, আর আমি যে তোমাকে ফোন করে এইসব কিছু বলেছি এটা কাউকেই বলবে না, আমি চাই না কেউ জানতে পারুক আমি এখনো বেঁচে রয়েছি। এরপরে ওখানে গু বেবির কাছে ওর অ্যাসিস্ট্যান্ট এসেছিল, দুজন এখানে কিছু কথা বলে। পরের সিনে আমরা গু বেবিকে দেখতে পাই গ্র্যান্ডমার সাথে দেখা করতে এসেছিল। এখানে গ্র্যান্ডমা বলতে থাকে তুমি জানো আমি ফ্যাংকে দেখেছি, তোমার জন্য অনেকটাই বেশি চিন্তিত ছিল, আর ও তো অনেকটাই বেশি হার্ডও হয়েছে যখন জানতে পেরেছে তুমি হারিয়ে গিয়েছো। গু বেবি তখন এখানে গ্র্যান্ডমার কথাগুলো সিরিয়াস ভাবে নিয়েছিল না, কারণ ও তো এখন মনে মনে ফ্যাংকে হেট করতে শুরু করেছে। এরপরে বলছিল আমাকে এখন সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, আর ওর টেডি বিয়ারের কথা মনে পড়ে যেটা ও রেখে এসেছে ফ্যাংদের বাড়িতে, আর ওইটা ওকে নিয়ে আসতে হবে, কারণ ও টেডি বিয়ারের ভিতরে কিছু ইনফরমেশন ছিল। আর নিজের টেডি বিয়ার নেওয়ার জন্য এখানে গু বেবি নার্স সেজে এসেছিল, কারণ ফ্যাং অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়েছিল আর ও ফ্যাংয়ের দেখাশোনা করার জন্য এখানে এসেছে। আর এখানে যখন এই নার্সটিকে দেখতে পেয়েছিল ফ্যাং তখন ওর মনে হতে থাকে একে গু বেবির মতন দেখাচ্ছে। এই মাস্কটি খুলেছিল কিন্তু দেখতে পাই এটা তো গু বেবি না, কারণ গু বেবি অনেকটাই বেশি ভালোভাবে মেকআপ করে এসেছিল, তাই আর ফ্যাং এখানে গু বেবিকে চিনতে পারে না। এরপরে গু বেবি ওর রুমে এসেছিল আর যেখানে ও টেডি বিয়ার খুঁজতে থাকে কিন্তু কোথাও পেয়েছিল না, তাই ভাবছিল আমাকে এখন ফ্যাং এর রুমেই দেখতে হবে, হতে পারে ও নিজের সাথে রেখে দিয়েছে। বাহির থেকে দেখতে পায় ফ্যাং এখানে ঘুমিয়ে পড়েছে, কারণ ও ফ্যাংকে ঘুমের ওষুধ দিয়েছিল। এরপরে ওই টেডি বিয়ারটি খুঁজতে শুরু করেছিল, কিন্তু একটু পরে এখানে জিয়া এসেছিল।
এসেছিল। জিয়া এখানে বলতে থাকে গু বেইবেইকে, দেখতে পারছো না এই ঘুমিয়ে পড়ে, সেটাই আমাকে সাহায্য করে ওকে রুমে নিয়ে যেতে। আর দুজনে তখন ফ্যাংকে রুমে নিয়ে এসেছিল। রুমে আসার পর এখানে গু বেইবেই জিয়াকেও তখন ঘুমের ওষুধ দিয়েছিল, আর এটা খাওয়ার পর জিয়াও এখানে ঘুমিয়ে পড়েছিল। গু বেইবেই তখন বাইরে এসে এই বাড়িতে থাকা একজন মেয়ের সাথে কথা বলতে থাকে। তারা দুজনে এখানে ফ্যাং আর জিয়া এদেরকে নিয়েই কথা বলছিল। গু বেইবেই বলছিল এই বাড়ির বস মানে ফ্যাং, ও কিরকম নিজের ওয়াইফকে এখনো ডিভোর্স দেয়নি আর নিজের গার্লফ্রেন্ডের সাথে এখানে মজা করতে শুরু করেছে। মেয়েটি বলে তুমি হয়তো জানো না, তুমি ভুল জানো, আসলে এখানে ফ্যাং এর সাথে ওর এক্স গার্লফ্রেন্ডের তো কোনো ভালো সম্পর্ক নেই। আর এখানে ওর এক্স গার্লফ্রেন্ড জিয়াকে দেখে বোঝা যায় যে সবসময় ফ্যাং এর পিছনে ঘুরঘুর করে। আর আমার তো ওদের দুজনকে দেখে মনে হয় যে ফ্যাং ওই মেয়েটির কারণে অনেকটা বেশি বিরক্ত হয়ে থাকে সবসময়। একটু পর ওরা দুজনেই বাইরে এসেছিল, যেখানে জিয়া আবারও ফ্যাংকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু ফ্যাং ওর সাথে ভালো ব্যবহার করছিল না। এই সব কিছু দেখার পর এখানে অনেকটাই অবাক হচ্ছিল গু বেইবেই, সাথে খুশিও হচ্ছিল এইটা ভেবে যে ফ্যাং এখন আমাকে সবসময় মনে করছে। এর একটু পরই আবার ফ্যাং এর কাছে কেউ ফোন করে বলেছিল আমরা জিয়াকে কিডন্যাপ করেছি, আর জিয়াকে বাঁচাতে চাইলে তুমি এই জায়গায় টাকা নিয়ে আসো। ফ্যাং ওই জায়গায় টাকা নিয়ে গিয়েছিল, কিন্তু নিজের সাথে করে ওর নার্সকেও নিয়ে এসেছিল। আর এই গুন্ডারা টাকা পাওয়ার পর তো একদমই জিয়াকে ছেড়ে দিতে চাচ্ছিল না। তাই ফ্যাং বলতে থাকে তোমরা যদি এখানে জিয়াকে আমার কাছে না দাও তাহলে আমি তোমাদেরকে এখানে মেরে ফেলবো। আর ও নিজের কোট খুলে দেখায়, দেখো আমি কিন্তু নিজের সাথে বম নিয়ে এসেছি, তাই তোমরা এখানে ভালোই ভালোই সব কিছু করে দাও। গুন্ডারা তখন অনেকটাই ভয় পেয়ে যায়, আর চলে যাওয়ার আগে এখানে বিষাক্ত একটি গ্যাস ছেড়ে দিয়ে চলে গিয়েছিল, যার কারণে এটা পুরো ভরে গিয়েছিল। আর গু বেইবেই বাইরে এসেছিল সাহায্য নেওয়ার জন্য। আর বাইরে আসার পর ও নিজের টিমকে দেখতে পেয়েছিল, ওদেরকে বলে এখানে সাহায্য করার জন্য। আর ফ্যাংয়ের লোকজন এসে এখানে ফ্যাংকে বাঁচিয়েছিল। এরপরে আবারও কেউ একজন ফ্যাংকে বোকা বানিয়েছিল, ওকে একটি জায়গায় আসতে বলেছিল আর বলেছিল যে এখানে আপনার ওয়াইফ রয়েছে, তাই আপনি আপনার ওয়াইফকে বাঁচাতে এখানে আসতেই পারেন। ওদেরকে ফলো করতে করতে গু বেইও ওখানে এসেছিল। আর গু বেই এখানে তখন ফ্যাংয়ের সাথে দেখা করে ফ্যাংকে বলছিল এই জায়গাটি একদমই ঠিক মনে হচ্ছে না, তাই আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ফ্যাং বলে আমি এখান থেকে যাব না, এখানে আমার ওয়াইফ রয়েছে। আর এখানে বলতে থাকে গু বেইবেই আমি তোমাকে বলছি এখানে তোমার ওয়াইফ নেই, তাই এখান থেকে চলো। আর এখান থেকে এরা যাওয়ার আগে গুন্ডারা চলে এসেছিল, আর দুজনে এখানে প্ল্যান করে গুন্ডাদেরকে ফাঁকি দিয়ে এখান থেকে চলে গিয়েছিল। গু বেইবেই তখন ফ্যাংকে বলছিল আপনি নিজের ওয়াইফের জন্য এমনটি কেন করছেন, আপনার তো গার্লফ্রেন্ড রয়েছে আর আপনি তো ওকেই ভালোবাসেন। এখানে ফ্যাং ওকে বলেছিল আমি আমার ওয়াইফকেই শুধু ভালোবাসি, এরপরে অজ্ঞান হয়ে গিয়েছিল। গু বেইবেই তখন ওকে বলেছিল তোমার ওয়াইফ তোমার সাথেই রয়েছে, তাহলে অন্য কোথাও খুঁজতে যাওয়ার কি দরকার রয়েছে। একটু পরেই ফ্যাং উঠে পড়েছিল, আর এখানে তখন গু বেইবেই সব সত্যিটা জানতে পেরেছিল। ও জানতে পারে গু বেইবেই এতদিন শুধু অ্যাক্টিং করেছে। গু বেইবেই ওকে বলে তুমি যদি কমাতে থাকার অ্যাক্টিং করতে পারো তাহলে আমি এই অ্যাক্টিং কেন করতে পারবো না। এখানে ফ্যাং ওকে বলে ঠিক আছে রাগ করার কোনো দরকার নেই, এখন তুমি আমাকে এইটা বলো তোমার দ্বিতীয় প্ল্যান কি, তুমি কি করতে চাচ্ছ। গু বেইবেই বলে আমি এখন গু কোম্পানি আমার নামে করে নিতে চাচ্ছি, যেটা আমার নিজের মায়ের নামে ছিল, কিন্তু এখন ওইটা আমার বাবা আর সৎ মা তারা দুজনে রেখে দিয়েছে, আর আমি ওদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চাচ্ছি। আর এইটাও বলে তুমি তো আমাকে ভালোই বাসো না, তুমি তো তোমার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসো। ফ্যাং বলে আমি ওকে ভালোবাসি না, ও শুধু আমাকে এতদিন বিরক্ত করছিল। আর এখানে সব সত্যি কথাগুলো তখন বলে দিয়েছিল গু বেইবেইকে। পরের দিন গু বেইবেই ওর মায়ের কাছে এসেছিল, আর এখানে ও একদম নর্মাল ভাবে এসেছিল। আর ওর মাকে বলে এতদিন তোমরা অনেক কিছুই করেছো, আর তোমার আদরের মেয়ে এখন জেলে রয়েছে, ওর সব কিছু আমি পুলিশকে দেখিয়ে দিয়েছি, তুমিও আর কিছুই করতে পারবে না। কয়েকদিন পর আমি তোমাকেও জেলে পাঠিয়ে দেবো, আর তোমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নেবো, যে সব কিছু তুমি আমার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছো। এখানে ওর মাকে অনেক ভয় দেখিয়েছিল। ওর মা এটা জানতে পেরে অবাক হয়েছিল যে গু বেইবেই একদমই পুরো ঠিক রয়েছে। এরপরে চলে এসেছিল নিজের হাজবেন্ডকে মেরে ফেলার জন্য, কারণ ওর হাজবেন্ডের জন্য এসব কিছু হয়েছে। কখনো তো ওকে ভালোবাসেনি আর ওর মেয়েকেও ভালোবাসেনি। এখানে ভিতরে আসার পর ওর হাজবেন্ডের কথা শুনতে পায়, যেখানে বলছিল আমি খুব তাড়াতাড়ি ওকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেব। এরপরে নিজের কোম্পানিতে এসেছিল নতুন সিওর সাথে দেখা করতে, আর দেখতে পায় এই সিও তো অন্য কেউ না, ওর নিজের মেয়ে ছিল। আর এখানে গু বেইবেই এখন পুরো গু কোম্পানি ওর নিজের করে নিয়েছিল, যেটা দেখার পর ওর বাবা অনেক রেগে যায় আর বলে তুমি এটা কিভাবে নিতে পারো, এই সব কিছু আমার ছিল। গু বেইবেই বলে এখানে কোনো কিছুই তোমার না, এই সব কিছু আমার মায়ের ছিল, যেগুলো তুমি কেড়ে নিয়েছিলে, আর এখন আমি আবার তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। ওর বাবাকে এখানে আর কোনো কিছু বলার সুযোগই দিয়েছিল না। পরে দেখতে পাই ও তো ফ্যাংয়ের সাথে এসে রোম্যান্স করছিল, তখন ওর গ্র্যান্ডমা এখানে এসেছিল, ওকে বকা দিয়ে বলে তুমি তো বলেছিলে এর থেকে ডিভোর্স নেবে, তাহলে এখন আবার এর সাথে সময় কেন কাটাচ্ছ। আর এখানে অনেকটাই রেগে যাচ্ছিল, ও বারবার বকা দিতে থাকে এখানে গু বেইবেইকে। এরপরে তো আবার ফ্যাংয়ের গ্র্যান্ডপাকে ফোন করে বলেছিল এখানে আসুন আর এদের দুজনের ডিভোর্সের ব্যবস্থা করুন, আমি আমার মেয়েকে নিয়ে গ্রামে চলে যাব। এরপরে দুই ফ্যামিলি দেখা করেছিল, আর এখানে দুই ফ্যামিলির ভিতরে কথাবার্তা হয়েছিল, যেখানে
এখানে তো এদের ভিতরে সবকিছু মিটমাট হয়ে গিয়েছিল আর ডিসাইড করা হয় যে এরা দুজনে ডিভোর্স নেবে না, কারণ এরা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসে। এরপরে গু বেবে একটি চিঠি দেখতে পায় যেটা ওর গ্র্যান্ডমা ওর জন্য রেখে গিয়েছিল, আর গ্র্যান্ডমা এখানে লিখেছিল, আমি তোমাকে জোর করেছি, আমি বুঝতে পারিনি যে তুমি ওকে ভালোবাসো, কিন্তু পরে বুঝতে পেরেছি তোমরা দুজনে একে অপরকে ভালোবাসো, তাই আর আমি তোমাকে জোর করবো না ওকে ডিভোর্স দিতে। আর আমি আমার গ্রামে ফিরে যাচ্ছি, কিছুদিন ওখানে শান্তিতে থাকবো। কিন্তু এটা গু বেবের কাছে ভালো লেগেছিল না, কারণ ওর গ্র্যান্ডমা এখান থেকে মন খারাপ করে চলে গিয়েছে। কিন্তু একটু পরে দেখা যায় এখানে হঠাৎ করে ফ্যাং অনেকটাই বেশি অসুস্থ হয়ে পড়েছিল, তাই ফ্যাংকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল। আর তখন গু বেবের কাছে কোম্পানি থেকে ফোন আসে যে ওকে এক্ষুনি কোম্পানিতে আসতে হবে। এখানে মিস্টার ই এসেছিল। গু বেবেকে বলে, আপনি কোম্পানিতে গিয়ে ওই সব কিছু দেখে নিন, আমি এখানে ফ্যাংকে দেখাশোনা করব। গু বেবে ওনাকে থ্যাংক ইউ বলে কোম্পানিতে এসেছিল। আর এখানে ওর অনেক বড় একটি প্রেস কনফারেন্স ছিল, এখানে সবার সামনে এটাই ঘোষণা করা হচ্ছিল আজ থেকে গু কোম্পানির সিইও হয়েছে গু বেবে। আর গু বেবে এখানে সবার সামনে অনেকটাই বেশি সুন্দরভাবে স্পিচ দিয়েছিল, আর এখন তো ও নিজের সবকিছু ফিরে পেয়েছিল, তাই অনেক খুশি ছিল। এরপরে আমরা জিয়াকে দেখতে পাই, ও জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল আর বাইরে আসার পর বলছিল আমি গু বেবেকে কিছুতেই হ্যাপিতে থাকতে দেব না। আর গু বেবেকে ফোন করে বলছিল এখন যে ফ্যাংয়ের যে অবস্থা হয়েছে এই সব কিছু আমার জন্য হয়েছে, আর আমার কাছে এখন অ্যান্টিডোট রয়েছে, আর তুমি যদি ওকে সুস্থ করতে চাও তাহলে আমার সাথে দেখা করতে আসো। আর ওকে একটি জায়গায় আসতে বলেছিল। এরপরে গু বেবে ওই জায়গায় এসেছিল আর এখানে খুঁজতে থাকে জিয়াকে। তখনই আমরা এখানে ফ্যাং এসেছিল, আর এখানে ও তো জিয়ার উপরে অনেকটাই রেগেছিল, জিয়াকে মেরে ফেলার চেষ্টাই করছিল, কিন্তু ওকে তখন গু বেবে বারবার এমনটি করতে মানা করছিল। আর একটু পরে আবারও এখানে ফ্যাংয়ের শরীরটা খারাপ হতে শুরু করে, আর জিয়াকে আবারও পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। পরের সিনে আমরা দুজনকে হসপিটালে দেখতে পাই, ফ্যাংকে সঠিক সময় হসপিটালে নিয়ে এসেছিল, এই কারণে এখন ফ্যাং সম্পূর্ণ সুস্থ রয়েছে। এরপরে সিনে এদের দুজনের ওয়েডিং সিন দেখানো হয়। গু বেবেকে এখানে প্রপোজ করেছিল ফ্যাং, তারপরে ওকে রিং পরিয়ে দিয়েছিল, দুজনে হ্যাপি হয়ে একে অপরকে কিস করেছিল। আর এখানে এই ড্রামাটার এন্ড হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।